গল্পের ক্যারাভ্যান চ্যানেলে আপনি শুনছেন জুলে ভার্নির উপন্যাস সিটি ইন দ্য সাহারা। আজ শুনুন এই উপন্যাসের দ্বিতীয় পর্ব। সাংবাদিক আমেদি ফ্লোরেন্সের দিনলিপির পাতায় 24শে আগস্ট তারিখে লেখা হয়েছিল, আমরা 24 ঘন্টা আগে এখানে পৌঁছেছি, কিন্তু কোথায় এসে হাজির হয়েছি? যদি কেউ বলে আমরা চাঁদে এসেছি, কিছু মাত্র বিস্মিত হব না। সত্যি, এই যে কোন দেশ, কোন অঞ্চল, কিছুই বুঝতে পারছি না। আসল ব্যাপার হচ্ছে, আমরা কয়েদ হওয়ার পর পুরো 24 ঘন্টা পেরিয়ে গেছে। রাত্রিটা মোটামুটি শান্তি স্বস্তিতে কাটার ফলে শরীর মন একটু সতেজ হয়ে উঠেছে, তাই তো দিনলিপিটা নিয়ে বসা সম্ভব হচ্ছে। আকাশযানে না চড়ে উপায় ছিল না। সেন্ট বেরেন্ট কোমরের বাতে একটু আধটু কাবু হয়ে পড়লেও আমরা বাকি সবাই যে সুস্থ স্বাভাবিক রয়েছি, তা অবাক হবার মতোই ঘটনা বটে। গত পরশু শেষ রাত্রের দিকে বিকট আওয়াজ কানে এলো। একবার নয়, 3 বার। ভয়ঙ্কর আওয়াজটা কানের পর্দা ফাটিয়ে দেবার জোগাড় করেছিল। মাথার ওপর দিয়ে অস্বাভাবিক আলোক ছটাটা ছড়িয়ে দিয়ে আমাদের কান ও চোখ দুটোর কর্মক্ষমতা লোপ করে দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিটা কাটিয়ে ওঠার আগেই কারা যেন অকস্মাৎ আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। মুখে ন্যাকড়া গুঁজে দিল, দড়িদড়া দিয়ে পিঠ মোড়া করে বেঁধে ফেলল। পর মুহূর্তেই লেফটেন্যান্ট ল্যাকো হেরে গলায় বলে উঠলেন, সবাই আছো তো? একটু বেগরবাই করলেই গুলির আঘাতে মাথার খুলি উড়িয়ে দেব। তাদের কথোপকথনের মাধ্যমে জানতে পারলাম, জঙ্গলের গাছপালার বাইরে কৌরবৌষের দিকে আমাদের নিয়ে যাবার ব্যবস্থা হচ্ছে। 20 কিলোমিটার দূরে সে জায়গাটা। লেফটেন্যান্ট ল্যাকো বলল, তবে সকালেই যাত্রা করতে হবে। পর মুহূর্তে আচমকা আকাশ গর্জনটা অনেক অংশে বেড়ে গেল, তারপর দূরে সরতে সরতে একসময় একেবারে মিলিয়ে গেল। আওয়াজটা যে কিসের তা অনুমানও করতে পারলাম না। এবার আমাদের হাত পা ধরে জাহাজের মালের মতো দম দম করে ঘোড়ার পিঠে ফেলে দিল। উল্কার বেগে ছুটে চলল বুনো ঘোড়াগুলো। আমার মাথা ছিল ঘোড়ার একদিকে আর বিপরীত দিকে পা দুটো। সে যে কি অসহনীয় অবস্থা, তার বলার নয়। চলন্ত অবস্থাতেই শুনতে পেলাম, বজ্জাত মেয়েটা বুঝি পটল তুলেছে। পাশ থেকে হেরে গলায় জবাব এলো, না, সংজ্ঞা লোপ পেয়েছে, এলিয়ে পড়ে আছে। ঠিক আছে, বাঁধন খুলে দাও, ডাক্তারের বাঁধনও খুলে ফেলো। এবার চলন্ত ঘোড়ার পিঠে আমার বাঁধন ক্রমে আলগা হতে লাগলো। বুঝতে পারলাম আমাকে ডাক্তার চৈতন্য ভেবে ভুল করেছে, কিন্তু মুখের কাপড় সরাতেই আমাকে চিনতে পেরে আবার ঝটফট কাপড়টা মুখের উপর তুলে দিয়ে বাঁধাবাঁধি শুরু করে দিল। হতচ্ছাড়াটাকে চিনতে পারলাম, লেফটেন্যান্ট ল্যাকো। শয়তানটাকে দেখেই আমার সর্বাঙ্গে জ্বালা ধরে গেল। অনুশোচনায় দগ্ধে মরতে লাগলাম। তখন যদি নচ্ছারটার মুখোশ খুলে দিতাম, প্রকৃত পরিচয় ফাঁস করে দিতাম, তবে আজ আর দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হতো না। কোনোদিন মৌকা পেলে এর শোধ তুলেই ছাড়ব। লেফটেন্যান্ট ল্যাকোর আসল নাম যে ক্যাপ্টেন রুফুজ, এবার জানতে পারলাম। আমি বস্তাবন্দি থেকে থেকে শ্বাসরুদ্ধ হয়ে মরে যাবার জোগাড় হলাম। তার উপর বেকায়দায় ঘোড়ার উপর পড়ে থাকার ধকল তো রয়েইছে। অবদ্ধ ভাষায় লেফটেন্যান্ট মানে ক্যাপ্টেন রুফুজ কি বলল, ব্যাস মুহূর্তের মধ্যে দুজন আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমার দেহ তল্লাশি চলতে লাগলো, এমনকি আমার স্বাক্ষরযুক্ত দিনলিপির খাতাটাও কেড়ে নিল। এবার আমাকে বস্তা থেকে বের করে হাত পায়ের বাঁধন খুলে দিল। সেই মুহূর্তে মনে হলো পুনর্জন্ম হলো আমার। সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়লাম না। অনুসন্ধিৎসু নজর মেলে সব কিছু দেখতে লাগলাম। যত দেখছি ততই যেন অবাক হয়ে গেলাম।
ইস্পাতের প্ল্যাটফর্মের ওপর ইস্পাতের কাঠামোর একটা পাইলন, উচ্চতা 12 থেকে 15 ফুট। মধ্যস্থলে রয়েছে দুটো প্রোপেলারের ব্লেড, ঠিক যেন উড়ন্ত ডানা মেলা একটা বক, বিশাল আকায় একটা বক। ডানা দুটো সূর্যের কিরণে চকচক করছে। তাদের মোট দৈর্ঘ্য 18 ফুট। এরকম 10টা কলকবজা পাশাপাশি গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকতে দেখলাম। এদের কোন কাজে লাগানো হবে আমার মাথাতেই এলো না। আমার সঙ্গী সাথীরা মাটিতে পড়ে আছে। মিস ব্লেজনের অবস্থা খুবই সঙ্গীন, কাগজের মতো সাদা হয়ে গেছে তার মুখ। ডক্টর চৈতন্য তার শিয়রে বসে। সেন্ট বেরেনের অবস্থাও তথৈবচ, তবে পাঁশি আর বারচাক্যের অবস্থা অপেক্ষাকৃত একটু ভালো, কিন্তু টোনাগানে কোথায়? ধস্তাধস্তি করতে গিয়ে বেচারার ভবলীলা সাঙ্গ হয়ে যায়নি তো? সেজন্য নিগ্র সন্তান মালিকের চোখে জল দেখা যাচ্ছে। আমি কোনো রকমে মিস ব্লেজনের কাছে গেলাম। আমার আগেই ক্যাপ্টেন রুফুজ তার কাছে পৌঁছে গেছেন দেখলাম। ডক্টর চৈতন্যকে বললেন, মাদাম মোরনাস কেমন আছেন বলুন তো? এখন কি যাত্রা করা যেতে পারে? আমি তার কথা একটু অবাকই হলাম। মিস ব্লেজনকে তিনি এখনো তার আগেকার যে ছদ্মনাম মোরনাস বলেই জানেন দেখছি। ডক্টর চৈতন্য জবাব দিলেন, এখন একটু ভালো, তবে অন্তত ঘন্টাখানেকের আগে যাত্রা শুরু করা সম্ভব নয়। একটা কথা, ওই রকম জন্তু জানোয়ারের মতো নিয়ে যাবার ব্যবস্থা করলে কিন্তু কেউই প্রাণে বাঁচবে না। ক্যাপ্টেন রুফুজ তার কথার জবাব না দিয়ে গম্ভীর মুখে চলে গেলেন। কয়েক মুহূর্তের মধ্যে পাঁশি আর বারজাক মিস ব্লেজনের কাছে এসে দাঁড়ালেন। মিস ব্লেজন চোখ মেলে তাকিয়েই কেঁদে ফেললেন। কান্নাপ্লুত কণ্ঠে বলতে লাগলেন, আমি দুঃখিত, আমার জেদের জন্যই আপনাদের এমন দুর্ভোগ। তাকে প্রবোধ দেবার চেষ্টা বৃথা অনুমান করে প্রসঙ্গটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে গেলাম। মিস ব্লেজন, ক্যাপ্টেন রুফুজ কিন্তু আপনাকে মাদাম মোরনাস বলেই জানেন। মিস ব্লেজনের আসল নামটা শয়তানগুলো জেনে ফেললে ভবিষ্যতে বিপদের আশঙ্কা থাকতে পারে অনুমান করে তার আসল নাম ও পরিচয় গোপন রাখার সিদ্ধান্তই সবাই নিলেন। এও সিদ্ধান্ত নিলেন এবার থেকে তাকে মিস মোরনাস নামেই সম্বোধন করা হবে। হঠাৎ যমদূতাকৃতি গাট্টা গোট্টা একদল লোক ছুটে এলো। যন্ত্রচালিতের মতো আমাদের সবাইকে হাত পা বেঁধে বস্তায় পুরে ফেলল। না, মাজেম্পার মতো আবার ঘোড়ার পিঠে চাপিয়ে জন্তু জানোয়ারের মতো নেবার ব্যবস্থা না করে একটা সমতল স্থানে দুম করে বস্তাবন্দি করে আমাকে ফেলে দিল। ঘোড়ার পিঠে ফেললে অন্যরকম বোধ হতো। আমি উপুর হয়ে শুয়ে বারবার এদিক ওদিক দোল খেতে লাগলাম। ক্যানকেনে যে রহস্যজনক আওয়াজ শুনেছিলাম, অবিকল সেই রকম ভয়ঙ্কর শব্দ আমার কানের পর্দা ফাটিয়ে দিতে চাইছে। ক্রমেই আওয়াজটা তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। আর একটা ব্যাপার স্পষ্ট অনুভব করতে পারলাম, যেন লিফটে করে উঁচুতে, অনেক উঁচুতে উঠে যাচ্ছি। একসময় পরিস্থিতিটাকে শরীর ও মন সামাল দিতে পারল। একসময় বুঝলাম আমার হাতের বাঁধন শিথিল হয়ে গেছে। আসলে নড়াচড়া করতে করতে অল্প অল্প করে বাঁধন খুলেছে, তবে পরিস্থিতিটা অত্যন্ত সতর্কতার সঙ্গে গোপন রাখলাম। একটা হাত কোনো রকমে পকেটে চালান করে দিয়ে ছোট্ট ছুরিটা বের করে আনলাম। পেন্সিল কাটা হয় এটা দিয়ে। চোখের কাছে বস্তার কিছুটা কেটে দেখার মতো অবস্থা করে নিলাম। ব্যাস, সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর, একেবারেই অবিশ্বাস্য এক দৃশ্য চোখের সামনে ফুটে উঠল। চমকে উঠলাম। যা দেখছি 500 গজ নিচে ভূপৃষ্ঠ রয়েছে। নিঃসন্দেহ হলাম উড়ন্ত যানে করে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে। তার গতিবেগ এক্সপ্রেস ট্রেনের থেকেও অনেক অনেক বেশি। বেশিক্ষণ চোখ মেলে তাকিয়ে সে দৃশ্য দেখতে পারলাম না। বুকের ভেতর ধড়াস ধড়াস করতে লাগলো। ভাবলাম, এই কাদের খপ্পরে পড়েছি রে বাবা। উড়ন্ত যানটার গতিবেগ কত? ঘন্টায় 100 নাকি 200 মাইল? পায়ের তলায়
500 মাইল নিচের ভূমি মরুভূমির মতো। ভয়ে ভয়ে আবার চোখ মেলে তাকিয়ে দেখি উপরে ও নিচে আরো উড়ন্ত যান তীব্র গতিতে ছুটে চলেছে। তবে এরা উড়ন্ত যান তৈরি করেছে, উড়ন্ত কলকবজায় পাখির ডানার শক্তি নিয়োগ করেছে। একসময় যা উপকথা বলে লোকের মুখে মুখে ঘুরে বেড়াতো, ইকারাসের কাহিনীর আশ্চর্য ভাবনাকে কৌশলের মাধ্যমে বাস্তবতায় পরিপূর্ণ করে তুলেছে। ছোট্ট চিত্রটা দিয়ে বেশিক্ষণ তাকিয়ে থাকা যাচ্ছে না, তবু একের পর এক মরুদ্যান পাড়ি দিয়ে উড়ন্ত যানগুলি এগিয়ে চলল অবিশ্বাস্য গতিতে। মাত্র তো 500 গজ ওপর দিয়ে উড়ন্ত যানগুলি ধেয়ে চলেছে। বিকট গর্জন যে ভূমি পর্যন্ত অনায়াসে পৌঁছে গেছে তার প্রমাণ পেলাম মরুদ্যানের বাড়িগুলো থেকে মানুষকে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে। শুধু কি এই, হাত মুঠো করে আমাদের শাসাচ্ছে, নাগালের মধ্যে পেলে যেন মুন্ডপাত করে ছাড়বে। মরুদ্যানের ভেতর সারিবদ্ধভাবে খুঁটি পোতা রয়েছে দেখলাম। এর আগেও এরকম খুঁটির সারি দেখেছিলাম বটে, দড়ির মতো তারও পাতা দেখলাম সেগুলোর উপর। তবে টেলিফোন নাকি টেলিগ্রাফের ব্যবস্থা, এ কি স্বপ্ন নাকি সত্য? সাহারা মরুভূমিতে টেলিফোন বা টেলিগ্রাফ? না, আর ভাবতে পারলাম না, মাথার ভেতরে ঝিমঝিম করতে লাগলো। তৃতীয় মরুদ্যানের সারি পার হতে না হতেই আরো অবাক হতে হলো শস্য ক্ষেত্র দেখে। নিগ্র চাষিরা কোথাও বা লাঙল দিচ্ছে স্পষ্ট দেখতে পেলাম। আরো একটু এগোতেই দেখলাম কয়েকজন নিগ্র বিকট গর্জন শুনে আকাশের দিকে তাকিয়ে আতঙ্কে দৌড়ে ঘরে ঢুকে গেল। বাইরের দিকে সাদা চামড়ার মানুষদের আধিক্য লক্ষ্য করলাম। তারাও হাত মুঠো করে হম্বিতম্বি করছে। আমাদের উপর তাদের ক্রোধের কারণ কি বুঝতে পারলাম না। উড়ন্ত যান এবার নিচে নামতে নামতে একটা নাম না জানা নদী অতিক্রম করলো। বৃত্তাকার পথ ধরে নামার জন্য মাথা চক্কর মারছে। প্রোপেলারের হম্বিতম্বি ক্রমে স্তিমিত হতে হতে একসময় একেবারে থেমে গেল। বুঝলাম উড়ন্ত যান আমাদের নিয়ে ভূমি স্পর্শ করেছে। আচমকা টান মেরে বস্তাটাকে সরিয়ে নিয়ে আমাদের বাইরে বের করে আনা হলো। এরকম পরিস্থিতির কথা ভেবে আমি আগে ভাগে দড়ির বাঁধনে হাত দুটো গলিয়ে রেখেছিলাম। আমি চোখ মুখ বন্ধ করে ঘাপটি মেরে পড়ে রইলাম। আমার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে বাজখাই গলায় উঠে দাঁড়ানোর জন্য হুকুম দিল। হুকুমদারের মুখটা দেখা গেল না। ঘরটায় দরজা জানলা আছে বটে, সামান্যতম ছিদ্র তো নেই, এমনকি ঘুলঘুলি পর্যন্ত নেই। ঘরটার একদিকে অতিকায় টাওয়ার, কারখানা। সুউচ্চ একটা পাইলনও নজরে পড়ল। টাওয়ার থেকে শখানেক গজ উঁচু। তার ডান দিকে বিশাল প্রাসাদ, পাশাপাশি দুটো প্রাসাদ। তাদের মাঝখানে একটা দুর্গ প্রাসাদ সদম্ভে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে। মালিক ছাড়া সবাইকে এক এক করে দেখতে পেলাম। বস্তার ভেতর থেকে মুক্তি পাওয়া আমার সঙ্গী সাথীদের চোখে আচমকা আলো পড়ায় চোখে যেন ধাঁধা লেগে গেছে। সুযোগ করে নিয়ে আমি যা কিছু দেখেছি তারা তো সেসব কিছু দেখতে পায়নি। তাদের চোখ স্বাভাবিকতা ফিরে পাওয়ার আগেই সবাইকে নিয়ে অন্ধকার কারাগারে পুরে দিল। ইতিমধ্যে ঘা কতক সবার পিঠে পড়েও গেছে। আমরা যে কোন পাষণ্ডের কবলে পড়েছি, কারাগারে বন্দী হয়েছি, কিছুই বুঝতে পারলাম না। আর কোন উদ্দেশ্য সিদ্ধ করতে আমাদের পাকড়াও করে নিয়ে এসেছে তাও মালুম হলো না। আর জায়গাটাই বা কোথায় কিছুই আন্দাজ করতে পারলাম না। না, অন্ধকার কামরায় হতভম্ব হয়ে বসে থাকা ছাড়া আর কিছুই করার রইল না। সাংবাদিক আমেদি ফ্লোরেন্সে দিনলিপির পাতায় 26শে মার্চ তারিখে লেখা রয়েছে, কারাকক্ষে প্রায় অন্ধকারে বসে তিনি লিখেছেন। মাজেপ্পার ভূমিকায় অভিনয় সাঙ্গ করে এখন তিনি পলিকর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বারনারীর সঙ্গে গুপ্ত সমিতিতে লিপ্ত থাকার অপরাধে 10 বছর যার কারাদণ্ড হয়েছিল। ইতালির এক নাট্যকার, লর্ড বায়রনের এক বন্ধু, যার কীর্তি কাহিনী নিয়ে নাটক রচনা করেছিলেন।
গত পরশুর আগের দিন দুপুরে তাকে কয়েদখানায় নিক্ষেপ করা হয়েছিল। সশস্ত্র প্রহরীরা কড়া নজর রাখছে, পালিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। কামরার 12 ফুট উঁচুতে একটা মাত্রই জানলা, মোটা মোটা লোহার শিক দেওয়া, দরজায় ইয়া পেল্লায় 3টে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। তিনি একা বসে আকাশ পাতাল ভেবে চলেছেন। প্রায় 2 ঘন্টা ধরে তন্ময় হয়ে ভাবার পর দুম করে দরজা খুলে গেল। সম্বিত ফিরে পেলেন তিনি। এমন একজন ঘরে ঢুকে এলো যে একেবারেই অপ্রত্যাশিত, কল্পনাও করা সম্ভব নয়। চৌমৌকি, সেই বিশ্বাসঘাতক নিগ্র চৌমৌকি, যে সাংবাদিক আমেদি ফ্লোরেন্সের প্রবন্ধগুলো ঘোড়ার জিনের সঙ্গে গুঁজে রেখে পালিয়ে গিয়েছিল, সেই চৌমৌকি। তিনি রাগে গজগজ করতে করতে তেড়ে যাবার উদ্যোগ নিতে সে দুম করে দরজা বন্ধ করে দৌড়ে ঘর থেকে পালিয়ে গেল। নিতান্ত অনিচ্ছায় হলেও যার অতিথি অন্ধকার কারাগারে ঢুকছেন, সবাই তাকে হ্যারি কিলার বলে সম্বোধন করে। রাজা, এখানকার সর্বে সর্বা, তাঁর কৃতিত্বকে অস্বীকার করেন কি করে? উড়ন্ত যানে শুয়ে বস্তার ফুটো দিয়ে তিনি যে সবই দেখতে পেয়েছেন। এ কথা সত্য যে মেরিলিয়ের চৌমৌকিকে দল থেকে কৌশলে বিচ্ছিন্ন করে নিয়ে এসেছিল। সে হ্যারি কিলারের একেবারে হাতের মুঠোই, একেবারে কাছের লোক। খেতে বসে সাংবাদিক আমেদি ফ্লোরেন্স চৌমৌকির কাছে টোনগানের খবর জানতে চাইলে মুহূর্তে তার মুখটা যেন ফ্যাকাশে হয়ে গেল। বুঝতে পারলেন সে দুনিয়া ছেড়ে গেছে। চৌমৌকি যে রাত্রে চম্পট দিয়েছিল, সে রাত্রেই কালের উড়ন্ত যানে চড়ে ক্যাপ্টেন এডওয়ার্ড রুফুজের আবির্ভাব ঘটেছিল। তাদের ছেড়ে পালিয়ে আসার সময় নিছক তামাশা দেখার জন্যই সার্জেন্ট 2 নিগ্র সৈন্যদের নিয়ে গ্রামের পর গ্রাম লুটতরাজ করে, আগুনে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেয়। উড়ন্ত যানে চড়ে চৌমৌকি এখানে হাজির হয়েছিল, তাই তখন তার বিকট আওয়াজটা এত কাছ থেকে শুনতে পাওয়া গিয়েছিল। চৌমৌকির মুখেই সাংবাদিক সাহেব জানতে পারলেন তিনি এখন মরু অভ্যন্তরস্থ ব্ল্যাকল্যান্ড নগরের কারাগারে বন্দি জীবন যাপন করছেন। পৃথিবীর কোনো ভূগোলবিদই এ নগরটার খবর জানে না, মানচিত্রের উল্লেখ নেই। প্রচুর অর্থের বিনিময়ে তিনি চৌমৌকিকে হাতের মুঠোয় আনার চেষ্টা করলেন। বিমর্ষ মুখে সে সবিস্ময়ে বলল, সে কি, কেটে পড়বেন কি কর্তা? চারিদিকে বিশাল মরুভূমি, আকাশ ছোঁয়া প্রাচীরে ঘেরা নগরী, তার উপর চারিদিকে বন্দুক হাতে প্রহরী নিযুক্ত। খবরদার, পালাবার চিন্তাও মাথায় আনবেন না, নির্ঘাত জানে মরতে হবে। পরের দিন 25শে মার্চ সাংবাদিক চৌমৌকি ছাড়া কাউকেই দেখতে পেলেন না। উল্লেখযোগ্য কিছু ঘটলও না। তারপরের দিন 26শে মার্চ মরুনগরী ব্ল্যাকল্যান্ডের সর্বে সর্বা রাজা হ্যারি কিলারকে সাংবাদিকের দেখার সৌভাগ্য হলো। সারাদিন চৌমৌকি আসেনি। বিশ্বাসঘাতক শয়তান মেরিলিরে এলো সঙ্গে করে 20 জন নিগ্রোকে নিয়ে। বুঝলেন সেই তাদের পান্ডা। তাদের পেছনে হাত বাঁধা অবস্থায় সেন্ট বেরেন ছাড়া সবাই রয়েছে দেখা গেল। সাংবাদিক সহ সবাইকে নিয়ে লম্বা বারান্দা আর বহু অলি ঘুপচি পেরিয়ে ইয়া বড় একটা কামরার সামনে নিয়ে যাওয়া হলো। মেরিলিরে বাইরে একটা সমতল জায়গায় দাঁড়িয়ে রইল। মদের গ্লাস হাতে নিয়ে মূর্তিমান শয়তান হ্যারি কিলার আরাম কেদারায় শরীর এলিয়ে দিয়ে বসে, গায়ে হাতির শক্তি ধরে। বয়স 45-এর কাছাকাছি মনে হলেও আসলে তার চেয়ে অনেক বেশি। চোখের তারায় বুদ্ধিমত্তার ছাপ সুস্পষ্ট। তবে আচমকা দেখলে মনে হয় লোকটা শয়তানের সাক্ষাৎ চর ছাড়া আর কিছু নয়। ডক্টর চৈতন্য ইঙ্গিতে সবাইকে বুঝিয়ে দিলেন শয়তান হ্যারি কিলার মাত্রাতিরিক্ত মদ খেয়ে চুর হয়ে রয়েছে। উপস্থিত সবার মুখের উপর ঢুলু ঢুলু লাল চোখের মণি দুটো একবার বুলিয়ে নিয়ে ভাঙা ভাঙা গলায় হ্যারি কিলার বললেন, আপনারা 6 জন শুনেছি, কিন্তু 5 জন এসেছেন যে? ডক্টর চৈতন্য দ্বিধাহীন কণ্ঠে জবাব দিলেন,
আপনাদের মাত্রাতিরিক্ত আপ্যায়নে একজন অসুস্থ, শয্যাশায়ী। কোনো দূরবৈসন্ধি নিয়ে আমাদের দেশে হানা দিয়েছেন জানতে পারি কি? গোয়েন্দাগিরি করতে নাকি? স্যার, অনুগ্রহ করে আমাদের অপরাধ নেবেন না। বারজাক মোলায়েম স্বরে কথাটা ছুঁড়ে দিলেন। বাজখাই গলায় হ্যারি কিলার গর্জে উঠলেন, স্যার নয়, বলুন মাস্টার। সবাই আমাকে মাস্টার বলেই সম্বোধন করে। খোলসা করে বলুন, কোন কুমতলব নিয়ে আমাদের এখানে হানা দিয়েছেন? সাফ কথা বলুন। আমার রাজ্যের ধারে কাছে কাউকে ঘুর ঘুর করতে দিতে আমি কিছুতেই রাজি নই। অভিযাত্রীরা নীরবে চোখের তারায় বিস্ময়ের ছাপ এঁকে তাকিয়ে রয়েছেন দেখে হ্যারি কিলার যন্ত্রচালিতের মতো দুম করে লাফিয়ে সোজাভাবে খাড়া হয়ে পড়লেন। তার চোখের তারা দুটো দিয়ে যেন আগুনের হলকা ছিটকে বেরোচ্ছে। সাধ্যমতো গলা চড়িয়ে গর্জে উঠলেন, আপনারা যদি ভেবে থাকেন আপনাদের কুমতলবের কথা আমি কিচ্ছু বুঝতে পারিনি, তবে খুবই ভুল করবেন। ফরাসিরা টিম্বাকুট পর্যন্ত এসে সেখানে অবস্থান করে প্রায়ই লাইজারে টিকটিকিদের পাঠিয়ে দিচ্ছে আমাদের কাণ্ড কারখানার খবরাখবর নিয়ে যাবার জন্য। জানেন কি, আপনাদের হাড়গোড় ভেঙে এক সার করে দিতে পারি, ঠিক এরকম করে। কথা বলতে বলতে টেবিলের ওপর থেকে একটা কাঁচের গ্লাস নিয়ে দরাম করে আছড়ে মেরে টুকরো টুকরো করে ফেললেন। মুহূর্তকাল নীরবে দাঁড়িয়ে রাগে ফুঁসতে লাগলেন শয়তানরূপী হ্যারি কিলার। একসময় বোমা ফাটার মতো গর্জে উঠলেন, আমি বারবার সাবধান করে দিয়েছি, কেউ কান দেয়নি। আপনাদের হিতাহিতের ব্যাপারে সতর্ক করে দেওয়া, সেটাই ছিল আমার প্রথম কর্তব্য। তারপর সতর্ক করে দিয়েছিলাম ওঝাকে দিয়ে। আপনাদের পথ রোধ করার জন্য আমি কৌশলে মরিলিকে পাঠিয়েছিলাম। সে শিকাসতে আপনাদের সঙ্গে মিলিতও হয়েছিল। আমার দিক থেকে সেটাই ছিল আপনাদের হিত সাধনের শেষ প্রয়াস। সৈন্যদের সরিয়ে আনার পরও আপনাদের হুঁশ হলো না। যাক, নাইজারে তো পৌঁছেই গেছেন। প্রভুদের এবার কি বলবেন বলুন তো? কথা বলতে বলতে হ্যারি কিলার গুলি খাওয়া বাঘের মতো, বদ্ধ উন্মাদের মতো ঘরময় দাপিয়ে বেড়াতে লাগলেন। তারপর একসময় বারজাকের মুখোমুখি দাঁড়িয়ে তেমনি গম্ভীর স্বরে বললেন, আপনাদের গন্তব্যস্থল তো ছিল সাই, তাই না? তাই যদি হয় তবে হঠাৎ উল্টো পথে কৌবতে যাওয়ার কারণ কি? বারজাক স্বাভাবিক কণ্ঠে জবাব দিলেন, আমাদের গন্তব্য ছিল টিম্বাকটু, সাই নয়। মুহূর্তকাল গুম হয়ে কাটিয়ে এবার অপেক্ষাকৃত নরম স্বরে বললেন, তবে কি নাইজারের পূর্ব দিকে যাবার ইচ্ছা আদৌ আপনাদের ছিল না? আগে আমার জানা থাকলে আপনাদের এত কষ্ট করে এখানে আসার কোনো দরকারই ছিল না। বারজাক সঙ্গে সঙ্গে বললেন, আমাদের এত কষ্ট করে এখানে না এনে যদি দুনিয়া থেকে সরিয়ে দিতেন তবে তো ফরাসি সরকারের কানে জল ঢুকত। কানে জল তো এখনো ঢুকতে পারে এবং তা ঢুকবেও। তাই তো সহজে আপনাদের এখানে নিয়ে আসতে উৎসাহী হয়নি, ফিরিয়ে দিতে সাধ্যাতির চেষ্টা করেছিলাম। শয়তান হ্যারি কিলারের উপস্থিত বুদ্ধির তারিফ করার মতো বটে। সাংবাদিক আমেদি ফ্লোরেন্স এবার আগ বাড়িয়ে বললেন, তাই যদি হয় তবে তো আমাদের যেখান থেকে তুলে এনেছেন সেখানে রেখে দিয়ে আসতে পারেন। আর আপনারা দেশে ফিরে গিয়ে ব্ল্যাকল্যান্ড আর আমার কর্মকাণ্ডের কথা ঢোল পিটিয়ে প্রচার করে দিন, তাই না? আমার সাফ কথা শুনে রাখুন, একবার এখানে যে মাথা গলায় সে আর প্রাণ নিয়ে ফিরতে পারে না। আপনাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। আপনি যত যাই করুন না কেন, সরকারের পক্ষ থেকে তদন্ত কমিশন তো আসবেই। আসুক, লড়াইয়ে আমিই জিতব। কিন্তু আমার ইচ্ছা আপনাদের দিয়ে অন্যভাবে কাজ হাসিল করতে। কিভাবে তা জানি না। জামিন থাকুন, তাতে আপনাদের লাশের চেয়ে বড় কাজ হবে, এ আমি নিঃসন্দেহ। অভিযাত্রীরা এটুকু অন্তত বুঝতে পারলেন তাদের জান খতম করার অভিপ্রায় নেই। শেষ হলো
জুলে ভার্নের সিটি ইন দ্য সাহারা উপন্যাসটির দ্বিতীয় পর্ব। পরবর্তী